অন্বয়ী পদ্ধতির দ্বিবিধ ক্রিয়া কী এবং এটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। মিল তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থে অন্বয়ী পদ্ধতিকে এইভাবে ব্যক্ত করেছেন: আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটা ঘটনা সম্বন্ধে মিল থাকে তাহলে সেটাই হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। মিলের মতে অন্বয়ী পদ্ধতি যে অপসারণ সূত্রের উপর প্রতিষ্ঠিত তা হলো পূর্ববর্তী ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাটা অনুপস্থিত থাকা সত্ত্বেও আলোচ্য অনুবর্তী ঘটনাটা ঘটে সেটা অনুবর্তী ঘটনার কারণ বা কারণের অনিবার্য অংশ হতে পারে না। একটাই কখনো বিষয় দিয়ে কখনো বোঝা যায় না। দ্বিবিধ ক্রিয়ারূপে অন্বয়ী পদ্ধতি বলতে আমরা বুঝি যে দুইভাবে অন্বয়ী পদ্ধতির প্রয়োগে কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। প্রথমে ব্যাখ্যা করা দরকার বিষয়টা। আলোচ্য একটা ঘটনা আমাদের সামনে রয়েছে আর আমরা তার কার্য বা কারণ জানতে চাইছি। আলোচ্য ঘটনাটা যদি কার্য হয় তাহলে তার কারণ জানা প্রয়োজন, আর অন্যদিকে ঘটনাটা যদি কারণ হয় তাহলে তার আমাদের অবশ্যই কার্যটা জানতে হবে। অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করতে হলে এই ঘটনা সম্বন্ধীয় একাধিক দৃষ্টান্ত গ্রহণ করা দরকার, অর্থাৎ পর্যবেক্ষণের সাহায্যে কিছু দৃষ্টান্ত জোগাড় করতে হবে যেখানে আলোচ্য ঘটনাটা ঘটেছে। পর্যবেক্ষণ ছাড়া আমরা কখনোই জানতে পারবো না যে কি ঘটনাটা ঘটেছে, তার কারণটা কী বা কার্যটা কী। আলোচ্য ঘটনাটা প্রত্যেকটা দৃষ্টান্তের মধ্যে বর্তমান থাকলেও দৃষ্টান্তগুলো অন্যান্য দিক থেকে ভিন্ন ভিন্ন। আলোচ্য ঘটনা যদি কার্য হয় তাহলে তার কারণ অনুসন্ধান করা দরকার। পর্যবেক্ষণের সাহায্যে যেসব দৃষ্টান্ত আলোচ্য ঘটনার উল্লেখ আছে সেই সব দৃষ্টান্তের অগ্রবর্তী ঘটনা সংগ্রহ করা দরকার। অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনাগুলোর মধ্যে দেখা যায় যে মাত্র একটা পারিপার্শ্বিক অবস্থা সর্বক্ষেত্রে বর্তমান এবং অন্যান্য দিক থেকে সেগুলোর মধ্যে মিল নেই। কমন একটা জিনিস থাকবে, কমন একটা বিষয় থাকবে, সেইটা হচ্ছে মিল থাকবে, আর অন্যান্য দিক থেকে কিন্তু অমিল দেখা যাবে। আর তা থেকেই জানা যায় যে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাটাই আলোচ্য ঘটনাটার কারণ। আর আলোচ্য ঘটনা যদি কারণ হয় তাহলে তার কার্য অনুসন্ধান করা দরকার। কারণ থাকলে কার্যকে জানতে হবে, আর কার্য যদি দেয়া থাকে তাহলে তার কারণটা খুঁজে বের করতে হবে। এটা পর্যবেক্ষণের সাহায্যে পাওয়া যাবে। পর্যবেক্ষণের সাহায্যে যেসব দৃষ্টান্তে আলোচ্য ঘটনার উল্লেখ আছে সেই সব দৃষ্টান্তের অনুবর্তী ঘটনা সংগ্রহ করা দরকার। দেখা যাবে যে অনুবর্তী ঘটনাগুলোর মধ্যে একটা অবস্থার দিক থেকে মিল আছে এবং অন্যান্য দিক থেকে তাদের মধ্যে মিল নেই। এর উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত করতে পারি যে অনুবর্তী ঘটনার মধ্যে অপরিবর্তনীয় অবস্থাটুকুই আলোচ্য ঘটনার কার্য। তাহলে আমরা দ্বিবিধ ক্রিয়ারূপে অন্বয়ী পদ্ধতিকে আমরা বুঝতে পারি। প্রথমটা হলো একটা ঘটনার কার্য অগ্রবর্তী অপরিবর্তনীয় ঘটনাটাই তার কারণ, আর আরেকটা দিক থেকে নাম্বার 2 যেটা হবে, একটা ঘটনার যেটা হচ্ছে কারণ বলা হচ্ছে অনুবর্তী অপরিবর্তনীয় ঘটনাই তার কার্য। একটা উদাহরণ না দিলে এখানে জিনিসটা বোঝা যাবে না। অন্বয়ী পদ্ধতির দ্বিবিধ ক্রিয়ার উদাহরণ, প্রথমটা হলো কার্য থেকে কারণ নির্ণয়, আর দ্বিতীয়টা হলো কারণ থেকে কার্য নির্ণয় করতে হবে। এবারে বাস্তব উদাহরণ না দিলে বোঝা যাবে না। বাস্তব উদাহরণ দেখা যাক যে কার্য থেকে যখন আমরা কারণ নির্ধারণ করছি তখন বলা হচ্ছে যে ধরা যাক অ্যানোফিলিস মশার দংশন থেকে ম্যালেরিয়া রোগ হচ্ছে, অর্থাৎ অ্যানোফিলিস মশার দংশনে হলো ম্যালেরিয়া রোগের কারণ। এই সিদ্ধান্তটা আমরা জানতে চাইছি। এখন ম্যালেরিয়া জ্বরের কারণ অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন দৃষ্টান্তে দেখি যে অ্যানোফিলিস নামক মশার দংশন পূর্ববর্তী সাধারণ ঘটনা হিসাবে উপস্থিত রয়েছে এবং অনুগামী ঘটনারূপে ম্যালেরিয়া জ্বর হয়েছে। কিন্তু দারিদ্র, আবর্জনা, দিবানিদ্রা প্রভৃতি এই যে বিভিন্ন বিষয় পূর্ববর্তী ঘটনার রূপে বিভিন্ন দৃষ্টান্তে না থাকলেও বিভিন্ন ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে। কাজেই সিদ্ধান্ত করা যায় যে অ্যানোফিলিস মশাই যে দংশন সেটাই হলো ম্যালেরিয়া জ্বরের কারণ। প্রথমে আমি পূর্ববর্তী ঘটনাগুলো বলবো, তারপরে আমি অনুবর্তী ঘটনাগুলো বলবো। প্রথমে আমি যদি রামের কথা বলি, রামের যেমন আইসক্রিম খাওয়া প্লাস নোংরা পোশাক পরা প্লাস দিবানিদ্রা যাওয়া প্লাস অ্যানোফিলিস মশার দংশন, তার ফলে এখানে দেখা যাচ্ছে রামের ম্যালেরিয়া জ্বর হয়েছে। তাহলে রাম কী করেছে? আইসক্রিম খেয়েছে, নোংরা পোশাক পরেছে, দিবানিদ্রা তা গিয়েছে এবং অ্যানোফিলিস মশা দংশন করেছে, তাই তার ম্যালেরিয়া হয়েছে। আবার যদুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে, তার কীভাবে তার ম্যালেরিয়া জ্বর হচ্ছে,
এরও ম্যালেরিয়া জ্বর হচ্ছে, যদুরও হচ্ছে, কিন্তু তার কি হয়েছে কারণগুলো দেখতে হবে। যদুর গরম পোশাক পরেছে, বৃষ্টিতে ভিজেছে, প্লাস কফি খেয়েছে, প্লাস অ্যানোফিলিস মশার দংশন হয়েছে, তার ফলেই তার ম্যালেরিয়া জ্বর হয়েছে। আবার মধুর ক্ষেত্রে দেখা যাচ্ছে মধু রুটি খেয়েছে, প্লাস বেড়াতে গিয়েছে, প্লাস পুষ্টিকর খাবার না মানে সে ঠিকমতো খায়নি, আবার ম্যালেরিয়ার মশার যে দংশন হয়েছে তার ফলে ম্যালেরিয়া জ্বর হয়েছে। তিনজনের দেখা যাচ্ছে যে এখানে কমন একটা জিনিস রয়েছে, যেটা অ্যানোফিলিস মশার দংশন। এই অ্যানোফিলিস মশার দংশন থেকেই কিন্তু তিনজনেরই ম্যালেরিয়া জ্বর হয়েছে। কেউ রাম, যদু এবং মধু তিনজনের ক্ষেত্রে কিন্তু কেউ হচ্ছে বিভিন্ন রকম খাবার খেয়েছে, সবই বিভিন্ন রকমভাবে পোশাক পরেছে, দিবানিদ্রা গিয়েছে, কিন্তু কমন একটা বিষয় হচ্ছে অ্যানোফিলিস মশার দংশন। তাই অ্যানোফিলিস মশার দংশন থেকে ম্যালেরিয়া হয়, এখানে আমরা সিদ্ধান্তে আসতে পেরেছি। তাই অ্যানোফিলিস মশার দংশন হলো ম্যালেরিয়া জ্বরের কারণ, এটাই আমরা কনক্লুশনে আসতে পেরেছি। এইবারে আমরা ওখানে তো আমরা হচ্ছে কার্য থেকে কারণে গিয়েছি, আর এখানে এবারে আসব কারণ থেকে কার্য। ধরা যাক ইঁদুর মরা হলো কীটনাশক ছিটানোর কার্য, এই সিদ্ধান্ত পেতে আমরা চাইছি। ফলে কীটনাশক ছিটানোর ফলে কি ঘটলো তা অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন দৃষ্টান্ত সংগ্রহ করা হলো এবং পর্যবেক্ষণে দেখা গেল একমাত্র ইঁদুর মরে যাওয়া সকল দৃষ্টান্তগুলোর মধ্যে এটা একটা সাধারণ ঘটনা। কাজে এই পদ্ধতি প্রয়োগে সিদ্ধান্ত করা হলো যে ইঁদুর মরা হলো কীটনাশক ছিটানোর কার্য। আমি প্রথমে পূর্ববর্তী ঘটনাগুলো বলবো, যে ইঁদুরটা হচ্ছে কীভাবে মরলো, কীটনাশক ছিটানোর মানে যে ইঁদুর মরা হলো কীটনাশক ছিটানোর কার্য, ইঁদুর মরাটা এটা এখানে যে কার্য এখানে ধরা হচ্ছে, এখানে আমি প্রথমে পূর্ববর্তী ঘটনাগুলো বলবো। প্রথমে হচ্ছে কীটনাশক ওষুধ ছিটানো হলো ইঁদুর, তার পরবর্তী ঘটনাগুলো কি দেখা গেল, ইঁদুর মরল, প্লাস দ্রব্যমূল্য বৃদ্ধি পেল, প্লাস ছেলের শরীর খারাপ হলো। এখানে এতগুলো ঘটনা রয়েছে। নাম্বার 2, কীটনাশক ওষুধ ছেটানো হলো, কি হলো, ভূমিকম্প হলো, প্লাস ইঁদুর মরল, প্লাস ভালো ফসল হলো। এটা হচ্ছে সমস্তটাই দেখা যাচ্ছে কারণ থেকে কার্যের যখন আসার ফলে। আবার তৃতীয় নম্বরে আমরা যখন দেখছি পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে যে কীটনাশক ওষুধ ছেটানো হলো, তারপরে পরবর্তী ঘটনাটা কি ঘটলো, দ্রব্যমূল্য কমে গেল, প্লাস ইঁদুর মরল, প্লাস ছেলের সর্দি হলো। সুতরাং আমরা কনক্লুশনে কি আসলাম, যে ইঁদুর মরা হলো কীটনাশক ছিটানোর কার্য। কেননা দ্রব্যমূল্য এখানে কোনো কাজে লাগলো না, এখানে তার ছেলের শরীর খারাপ হলো সেটাও কোনো কাজে লাগলো না, ভূমিকম্প হলো সেটাও নয়। সুতরাং এখানে একটাই আমরা যে সিদ্ধান্তে আসতে পেরেছি, কারণ থেকে যখন কার্যে আসি, ইঁদুর মরা হলো কীটনাশক ছিটানোর কারণ, ইঁদুর মরা হলো কীটনাশক ছিটানোর কার্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।